প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এখনকার প্রতিবেদন ক্যালকাটা ডায়ালগসের পক্ষ থেকে। আমি মনোজ দাস। যে ভিডিওটি দিয়ে শুরু হলো এই প্রতিবেদন, আশা করি বলে দিতে হবে না কি ভাঙা হচ্ছে, কি গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বা কি পুড়িয়ে দেওয়া হচ্ছে। সেটা কারা ভাঙছে, কারা গুঁড়িয়ে দিচ্ছে, কারা পুড়িয়ে দিচ্ছে, এটাও আশা করি আপনারা জানেন। উত্তরটা যে আপনার জানা সেটা আমি জানি। আপনি বলবেন ভাঙা হচ্ছে শেখ মুজিবের বসত বাড়ি, ঢাকার ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি। কিন্তু এটা কি শুধুই একজন মানুষের বসত বাড়ি? এখানে কি শুধু মুজিব নামের একজন মানুষ থাকতেন, আর কেউ নয়? না, এই বাড়ি শুধু মুজিবের বসত বাড়ি নয়। এই বাড়িতে বসত করে ইতিহাস, এই বাড়িতে বসত করে বাঙালির ঐতিহ্য, বাঙালির গর্ব। এই বাড়ি ছিল একদিন বাঙালি জননীর জঠর। এখানে জন্ম নিয়েছিল, লালিত হয়েছিল বাংলাদেশ নামে এক ভূখণ্ডের স্বপ্ন। সেই স্বপ্নকে সফল করার ইতিহাস, অর্থাৎ সেই বাস্তবায়ন সেই স্বপ্নের, সেটাও হয়েছিল এখানে। মায়ের জঠরে যেভাবে তিল তিল করে তৈরি হয় এক নতুন প্রাণ, এই বাড়ির জঠরেও তেমনভাবে জন্ম নিয়েছিল এক নতুন দেশ, বাংলাদেশ। আজ না, গতকাল যারা এই বাড়িটি ভেঙে দিল, গুঁড়িয়ে দিল, পুড়িয়ে দিল, তাদের পূর্বপুরুষদের অনেকেই তাদের যৌবনে, তাদের সময়ে তাকিয়ে থাকতেন এই বাড়ির দিকে। এই বাড়ি থেকে কি খবর আসে, কি নির্দেশ আসে, কোন পথে এগিয়ে যেতে হবে, সেই নির্দেশের কথা এই বাড়ি থেকেই আসতো। শেখ হাসিনা তার দীর্ঘ 16 বছরের শাসনে যা যা করেছেন তার সব কিছুই প্রশ্নের ঊর্ধ্বে, একথা কেউ বলে না, তার অতি বড় সমর্থকও বলে না। কারণ কোনো মানুষই ভুল ত্রুটি, ন্যায় অন্যায়ের ঊর্ধ্বে 100% সত্যি, 100% ন্যায় হতে পারে না। কারণ ঈশ্বর নিজেও তো প্রশ্নাতীত নন। কিন্তু শেখ হাসিনার স্বৈর শাসনের দায়ে মুক্তিযুদ্ধের ঐতিহ্যকে ধূলিসাৎ করে দিতে হবে, এটা কেমন বিচার? এই মতে যাদের বিশ্বাস, তাদের বালখিল্য বলে অপরাধকে লঘু করা হয়, তাদের পাগল বললে দয়া করা হয়। এরা সাধারণ খুনির চেয়ে অনেক বড় অপরাধী। এরা একটা জাতির হত্যাকারী। এরা বাংলাদেশ নামের যে চেতনা, সেই চেতনাকে হত্যা করতে নেমেছে, তাদেরকে হত্যা করছে। কোথায় পৌঁছেছে আজ বাংলাদেশ? এটা যে একটা স্বাধীন রাষ্ট্র, সভ্য রাষ্ট্র, এখানে যে সভ্য মানুষরা থাকে, এখানে সভ্য নাগরিক থাকে, এই চেতনা, এই ধারণাটি পরিপূর্ণভাবে লোপ পেতে বসেছে আজ। এদেশে মাৎস্য নেয় আজ এমন পর্যায়ে পৌঁছেছে যে ঠান্ডা মাথায় সোশ্যাল মিডিয়াতে ঘোষণা দিয়ে এত বড় কাণ্ড ঘটনা হলো এত বড় কাণ্ড, অথচ পুলিশ, সেনা এরা কিচ্ছু করলো না। শোনা যাচ্ছে তারা নাকি এসেছিল, অনুরোধ করেছিল এরকম না করতে। অনুরোধ খুনিকে যদি অনুরোধ করা হয়, খুন করো না বাবা, আমার হাতে বন্দুক আছে, আমার হাতে অস্ত্র আছে, আমি খুনিকে সামলাবো, তা না সামলে আমি খুনিকে বলছি এরকম করো না বাবা, বাহ! তারপর ধ্বংসলীলা ভালোভাবে শুরু হলো তখন এই পুলিশ, এই সেনা, তারা নিশ্চিন্তে প্রস্থান করলো। চমৎকার বাংলার বীর বাহিনী, তোমাদের এমন চমৎকার নপুংসতার পরিচয়ের জুড়ি ইতিহাসে মেলা ভার, ধন্য তোমরা। এরপর যদি কেউ বলে বাংলাদেশে আইনের শাসন আছে, জানমানের নিরাপত্তা আছে, তাহলে কি তাকে ফাঁসিতে শুলে চড়াবার
কথা যদি কেউ বলে সে কেউ অন্যায় করবে? গতকালকের ঘটনার সঙ্গে 5 আগস্টের ঘটনা প্রবাহের একটা মৌলিক পার্থক্য আছে বলে আমি মনে করি। যদিও দুদিনের ঘটনায় একই সুতোয় বাঁধা, আর সে সুতো হলো মুক্তিযুদ্ধের চেতনাকে ধ্বংস করা, মুক্তিযুদ্ধকে অস্বীকার করা, মুক্তিযুদ্ধের ইতিহাসকে মুছে ফেলা, 71-এর স্বাধীনতা সংগ্রামের স্মৃতিকে মুছে দেওয়ার এই ষড়যন্ত্র। তবু এই ঘটনা প্রবাহে 5 আগস্ট ছিল উন্মত্ত জনতার দ্বারা সংঘটিত অপরাধ, মেটিকুলাসলি ডিজাইনড একটা আন্দোলনের অংশ হয়েও কিছুটা অন্তত স্বতঃস্ফূর্ততা ছিল সেদিনের ঘটনাক্রমে। তার মুখ্য কারণ ছিল শেখ হাসিনার অপশাসন নিয়ে ব্যাপক সত্য মিথ্যা মিলিয়ে যে অপপ্রচার, এবং সেই কারণে তৈরি হওয়া মানুষের অনেকের সেটা ভুল বুঝে হয়েছে, তবু একটা তীব্র ক্ষোভ তৈরি হয়েছিল। কিন্তু গতকাল যেটা হয়েছে তার কারণ কি? 5 আগস্টের পর ঠিক 6 মাস কেটেছে। সেদিনের তথাকথিত গণ অভ্যুত্থানের ঝাঁঝ আর কিছুই অবশিষ্ট নেই। যে অন্তর্বর্তী সরকার এবং সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ব্যাপক জনসমর্থন নিয়ে ক্ষমতায় এসেছিলেন, দৃশ্যত সেই সমর্থন তলানিতে এসে দাঁড়িয়েছে আজ। সুতরাং আজ এখন এই কাণ্ড যদি ঘটে তাহলে মনে হয়, তাহলে বিশ্বাস করার যথেষ্ট কারণ আছে যে এটা আগের থেকেও আরো ভয়ঙ্কর। আগে উত্তেজনার মাথায় হয়েছিল 5ই আগস্টে, অনেকে নেমে এসেছিল রাস্তায়, আজ সেটা নেই। আজ তাহলে এটা ঘটলো কেন? কি করে ঘটলো? 5 আগস্টের সঙ্গে এখানে এই তফাৎ। সেদিন আওয়ামী লীগের উঠে দাঁড়ানোর চেষ্টা ছিল না, আজ আওয়ামী লীগ উঠে দাঁড়াতে চাইছে এবং মানুষ তাদেরকে সমর্থন দিচ্ছে। এই 1 ফেব্রুয়ারির যে পর থেকে যে আন্দোলন, সেদিন থেকে যে আন্দোলন শুরু হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে মানুষের ভ্রম কাটছে। এবং ওটা কোনো বিপ্লব ছিল না 5ই আগস্ট, জুলাই কোনো গণ আন্দোলন ছিল না, গণ অভ্যুত্থান ছিল না, গণ বিপ্লব ছিল না, সেটা ছিল একটা ষড়যন্ত্র। সুতরাং আজকে আওয়ামী লীগ যখন উঠে দাঁড়ানোর প্রচেষ্টা শুরু করে দিয়েছে, তখন যারা এখন মসনদে আছে বাংলাদেশের, তারা ভাবছে এই প্রচেষ্টাকে রুখে দিতে হবে, তাই এই নতুন আক্রমণ। তাই 32 নম্বরের বঙ্গবন্ধু জাদুঘর ও শেখ হাসিনার সুধা সদন ভাঙচুর করা, গুড়িয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। ইউনূস মিয়া আজকাল গর্ব করে বলেন স্বাভাবিকতার পথে ফিরে এসেছে বাংলাদেশ, আইন শৃঙ্খলার উন্নতি হয়েছে। এই তার নমুনা, একে বলে আইনের শাসন। গতকাল যা হয়েছে ঢাকার 32 নম্বরে, সুধা সদনে, পাবনায়, বঙ্গবন্ধুর পৈতৃক ভবনে, তাদের সবগুলোই ফৌজদারি অপরাধ। এই অপরাধ দমনের বিন্দু মাত্র চেষ্টা কি আইন শৃঙ্খলা রক্ষী বাহিনী, দেশের নিরাপত্তা বাহিনী করেছে? ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী তো ছড়িয়ে আছে সবখানে। তারা তো এই অরাজকতা, আইন শৃঙ্খলা, অরাজকতা দমন করতে, আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে, যারা চোর, ডাকাত, খুনি, বদমাস, যারা শয়তান বদমাস, তাদেরকে শাস্তি দেওয়ার জন্যই তো নেমে এসেছিল। তাদের ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে সেনাবাহিনী নেমে এসেছিল। কি করছিল তারা গতকাল? কেন বাধা দিতে আসেনি? 32 নম্বর শেখ মুজিবের পরিবারের সম্পত্তি নয়, রাষ্ট্রীয় সম্পত্তি। রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস হচ্ছে আর সেনা দাঁড়িয়ে মজা দেখছে, অনুরোধ করছে ধ্বংস করো না বাবা। গতকালও কি গুলি চালালে অনেক মৃত্যু ঘটতে পারত, তাই গুলি চালায়নি সেনা? এই ছেদ যুক্তির আড়ালে লুকোবেন কি করে ওয়াকারুজ্জামান? জবাব দিন আপনি। আর প্রধান উপদেষ্টা, শান্তির নোবেল জয়ী মহাপণ্ডিত ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি কি করছিলেন? আপনি কি জানেন ধানমন্ডিতে, পাবনায় গতকাল কি হয়েছে? জানেন না? কি ব্যবস্থা নিয়েছেন আপনি? যদি না জেনে থাকেন তাহলে বুঝবো আপনার মতো অপদার্থ প্রধান উপদেষ্টা হয়ে বসার জায়গায় যোগ্য নন। বেরিয়ে যান, আপনি পালিয়ে যান।
কি ব্যবস্থাও নিয়েছেন আপনি? ঘটনার পর ক্ষমা চেয়ে এক লাইনের দুঃখ প্রকাশ করে কি একটি বিবৃতি দিয়েছেন? আপনার সাঙ্গপাঙ্গ ওই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, বাকি উপদেষ্টারা বড় বড় কথা বলেন, তারা কি কোনো এক লাইনে দুঃখ প্রকাশ করেছেন? করেননি, কেউ করেনি। কারণ দুঃখ প্রকাশ করলে আপনাদের গদি টলে যাবে, আপনারা থাকতে পারবেন না। তাই আপনারা দেননি, দেবেনও না। কিভাবে দেবেন? আপনারা যে এদের দলেই আছেন। এক দল মাঠে নেমে করেছে এইসব কাজ, আর আপনারা আপনাদের বাড়িতে চোরের মতো মুখ করে লুকিয়ে বসে মদত দিয়ে গেছেন তাদের। ছি! বাংলাদেশের মানুষকে বলবো, এই সব এদের জন্য, এই ইউনূস, এই যে সেনাবাহিনী, এই যে নিরাপত্তা বাহিনী, এদের জন্য একবার একটা সমবেত কণ্ঠে এককভাবে বলুন ছি। এবার আসি এই কুনাট্টরঙ্গের কুশীলবদের প্রসঙ্গে। কারা ঘটিয়েছে এই কাণ্ড, তাদের পরিচয়ে আসি এবার। হাসনাত আব্দুল্লাহ সমেত বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা ৩২ নম্বরকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচি দিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর বললামই তো যে নিরাপত্তা বাহিনী, সেনা, পুলিশ যারা বড় বড় কথা বলে, তারা, এই উপদেষ্টারা, এই নোবেল জয়ী বদমাস ইউনূস, এরা করেছিল কি? এরা তো ছিলই তারা গুঁড়িয়ে দেওয়ার কর্মসূচিতে। সোশ্যাল মিডিয়াতে দেখেও তারা কিচ্ছু বলেনি, তারা চুপচাপ ছিল, কোনো ব্যবস্থাও নেয়নি। কিন্তু এই নয়া গেস্টাপো বাহিনীর পেছনে মূল চক্রী কারা? আমরা জানি যে ওয়াকারুজ্জামানের টিকি বাঁধা ছিল আইএসআই এর কাছে, টিকি বাঁধা ছিল ডিপ স্টেটের কাছে, টাকা পেয়েছে ঘুষ নিয়ে, বাংলাদেশকে আজকে এই জায়গায় নামিয়ে নিয়ে এসছে। এই ইউনূস মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যান বলে সে সব জানতো, সব কিছু। এই নয়া গেস্টাপো বাহিনীর পেছনের মূল চক্রী এরা তো আছেই, কিন্তু এদের সাথে বৈষম্য বিরোধী ছাত্র ব্যানারের আড়ালে প্রধান ভূমিকায় সেই জুলাই আগস্টেও ছিল জামায়াত, তাদের ছাত্র শিবির, যুব শিবির এবং তাদের টাকায় পুষে রাখা দুর্বৃত্তরা ছিল জামায়াতপন্থী অবসরপ্রাপ্ত সেনাবাহিনী কর্তারা এবং কর্মরত সেনা কর্তাদেরও একটা বড় অংশ, যাদের একটা অংশ ছিল এই ওয়াকারুজ্জামান, যে দু নৌকায় পা রেখে চলে। সেই সঙ্গে ছিল দেশের তথাকথিত সুশীল নাগরিক সমাজের একটি বড় অংশ। গতকালকের ঘটনার মূল চক্রান্তেও আছে জামাত। ফ্রান্সে বসে পিনাকি ভট্টাচার্য সে সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়ে উস্কে দিয়েছিল। সম্ভবত তার পরিকল্পনা ছিল 5 আগস্টের অর্ধবার্ষিকী উদযাপন যাতে ভালোভাবে করা যায়, তার জন্যে। 5ই আগস্টে ভেঙেছিল মুজিবুর রহমানের বিশাল মূর্তি, ভেঙেছিল গণভবনে ঢুকে কি কীর্তি করেছিল, সে তো ইতিহাসের কালো ইতিহাসে লেখা রয়েছে। এই পিনাকি ভট্টাচার্যও চেয়েছিল সম্ভবত 5ই আগস্টের অর্ধবার্ষিকী উদযাপন, 6 মাস উদযাপন যাতে ভালোভাবে করা যায়, ভালোভাবে কালো ইতিহাসে নাম লিখে দেওয়া যায়, তার জন্য এই প্রস্তাব। এই ব্যক্তি বর্তমানে জামাতের তাত্ত্বিক গুরু। তার দৃঢ় বিশ্বাস ছিল হাসিনার পতনের পর নূতন সরকারে কেউ কেটা হবেন তিনি। হতে পারেননি, আর হতে পারেননি বলে অনেকদিন ধরে রাগ পুষে রেখেছিলেন মনে। তাই কি এই সরকারের ছবি জনগণের কাছে আরো খারাপ করে দিতে বন্ধু সেজে মহাভারতের সেই শকুনি মামার মতো এই যে নতুন সরকারকেও ধ্বংস করে দেওয়ার জন্যে কি তিনি এই প্রস্তাব রেখেছিলেন? আজ সকালে বাংলাদেশ থেকে হিন্দু মুসলিম নির্বিশেষে কয়েকজন বন্ধু
ফোন করেছিলেন, তারা আমার দর্শক, নিয়মিত যোগাযোগ রাখেন। তারা আক্ষরিক অর্থে কান্নাকাটি করলেন। তাদের কাছে খবর পেলাম যারা শেখ হাসিনার পতনে নাকি কিছুটা স্বস্তির শ্বাস ফেলেছিলেন, তারাও গতকালকের ঘটনা সমর্থন করতে পারছেন না। বলছেন, এ কোন বাংলাদেশ, কোন পথে চলেছি আমরা? বৈষম্য বিরোধী ছাত্রদের দিয়ে কালকের ঘটনা ঘটালো জামাত। আমার মনে হয় না এর পেছনে বিএনপির কোনো সুরসুরি আছে কিনা, উস্কানি আছে কিনা। থাকতেও পারে, কারণ বিএনপি সে ওই ওয়াকারুজ্জামানের মতো কোন দিকে যাবে সে সেটা বুঝতে পারছে না। কখনো জামাতকে তেল দিয়ে যাচ্ছে, ইউনূসকে তেল দিয়ে যাচ্ছে, আবার কখনো তাদের বিরুদ্ধে বলছে। যে রাজনৈতিক দল, আর সব থেকে বড় ক্ষতি হলো বিএনপির ক্ষতি তো হবেই, জামাতেরও ক্ষতি হবেই, কিন্তু এতে যে সব থেকে বড় ক্ষতি হলো যাদের, তারা হলো এই ছাত্ররা, তাদের ক্ষতি হলো। সেটা বোঝার মতো বোধ বুদ্ধি এই অপকণ্ডদের নেই। যে রাজনৈতিক দল তারা গঠন করতে যাচ্ছে, অপূরণীয় ক্ষতি হলো তার, এটা লিখে নেবেন। 5 আগস্ট আর 5 ফেব্রুয়ারির পরিস্থিতি যে এক নয়, এক মাপকাঠিতে যে 2 দিনের বিচার হতে পারে না, এটা তারা বুঝবে। এই ছাত্ররা, এই আব্দুল্লাহ, হাসনাত, ওই কি সব সার্জিস এটা সব বুঝবে। আর 2 দিন পরে সেদিন আফসোস করবে, তবে আফসোস করেও পার পাবে না। তারা এত অপরাধ করেছে বাংলাদেশের মানুষের উপরে, বাংলাদেশের ঐতিহ্যে, বাংলাদেশের গর্বের ইতিহাসে তারা এত কালি ঢেলে দিয়েছে যে তারা কিন্তু ওই ক্ষমা চেয়েও পার পাবে না। অনেক বড় শাস্তি তাদের জন্য অপেক্ষা করবে। আর তাদের রাজনৈতিক দলটি যেটা তৈরি করতে যাচ্ছে কয়েকদিনের মধ্যে, কালকের ঘটনায় যে কোন জায়গায় নেমে গেল, কত বড় ধাক্কা খেলো, সেটাও তারা বুঝবে একদিন। শেষ করব আলোচনা, তবে তার আগে বলি, যে কোনো গণ আন্দোলনের 3টি পর্যায় অবশ্যম্ভাবী: প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ। গত 1 ফেব্রুয়ারি থেকে আওয়ামী লীগের প্রতিবাদ পর্ব শুরু হয়েছে। কোথাও কোথাও পরবর্তী ধাপের লক্ষণও দেখা যাচ্ছে এই প্রতিবাদ পর্বে। পরবর্তী ধাপ মানে প্রতিরোধ। আপনারা জানেন, পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আওয়ামী লীগ নেতাকে, জনতা তাকে ছাড়িয়ে নিচ্ছে পুলিশের কাছ থেকে। এই সাহস, এই প্রতিরোধ যত দিন যাবে তত বাড়বে, এবং তারপর আসবে প্রতিশোধের পালা। আসবেই, এটা ইতিহাসের শিক্ষা। সুতরাং আজ যারা গর্ব করছে গতকালকের ঘটনা নিয়ে, বুক ফুলিয়ে বলছে এই ইউনূস, এই বদমাশ ইউনূস, এই দেশদ্রোহী ইউনূস, এই পাকিস্তানের পাচাটা ইউনূস এবং তার সম্প্রদায় আজ যে গর্ব করছে গতকালকের ঘটনা নিয়ে, যে গর্ব করেছিল ইতিহাসকে তারা মুছে দিয়ে দেবে, 71কে মুছে দেয়া নিয়ে যে গর্ব করেছিল, তারা লিখে নিতে পারেন, প্রতিশোধের আগুনে তাদের পুড়ে মরতে হবে, কেউ তাদের বাঁচাতে পারবে না। এটা অবশ্যম্ভাবী। শেখ হাসিনা অনেক অন্যায় কাজ করেছেন, কিন্তু ভালো কাজ করেছেন বলেই তিনি বাঁচতে পেরেছেন। কিন্তু এরা বাঁচার সুযোগ পাবে না। এরা প্রতিশোধের মুখে, মানুষের প্রতিশোধ। আমি এটা বলছি না যে এদেরকে পুড়িয়ে মারতে হবে। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, অন্তত একটা কাঠামোটা তো তার আছে। আমি বিশ্বাস করি সেই কাঠামো ফিরে আসবে, এবং সেই কাঠামো ফিরে এলে এখানে যে মসনদে যারা বসে আছে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবে জনতা। আবার আসবে, দেখবেন আওয়ামী লীগ, শেখ মুজিবের দল, শেখ মুজিবের প্রতিষ্ঠিত আওয়ামী লীগ, সেই দল আবার ফিরে আসবে, এবং প্রতিশোধ তারা নেবে। সেই প্রতিশোধ তাদের মেরে পুড়িয়ে মারাও হতে পারে না, পুড়িয়ে মারা না হতেও পারে, কিন্তু তাদের শাস্তি তাদের পেতেই হবে।
কারাগারের অন্ধকূপে তাদের পচে মরতে হবে একদিন, দেখে নেবেন। এখনকার মতো এখানেই থামছি। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।